করতে করতে একদিন দেখবে ঠিক তুমি পাবে। তো দাদা আমার সাথে সেদিন 15 মিনিট ধরে অনেকক্ষণ ধরে আমাকে বুঝিয়েছিলেন। তারপরে আমার মনে একটা জোর বাড়লো, হ্যাঁ আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। তারপর আমি একাই যাই এই ডিপি ওয়ার্কস করতে। অনেক অনেক আমি অনেক ঘটনা ঘটে আমার সঙ্গে, সেই ঘটনাগুলোই আজকে আমি কিছু কিছু তোমাদের সামনে শেয়ার করব। তো আমার ডিপি ওয়ার্কস করতে করতে আমার প্রথমতে আমার বাড়ির লোক রাজি হয়নি, তারপরে তারা রাজিও হয়েছে। এখন আমি ডিপি ওয়ার্কস করতে করতে একদিন স্কুটি নিয়ে আমি বেরোই। তো হঠাৎ করে আমার স্কুটি থেকে পড়ে যে আমার পা মুচকে গিয়েছিল। তো পাটা ভেঙেছিলাম, আমার ভেঙে গেছে। তো সেই পাটাকে ধরে তুলে ঠাকুরকে আমি বলছি, যদি ভেঙেও যায় তাও আমি তোমার কাজ করে চলবো। তো তারপরে যখন পাটাকে ধরে স্কুটির উপরে তুলে কোনো রকম করে চালিয়ে নিয়ে এসেছি, তারপরে দেখছি আরে আমি তো চলতে পারছি। বাড়িতে এসে দেখছি আমার পাটাতে কোনো ব্যথাও নেই, হালকা একটুখানি কালসিটের মতো পড়েছিল, কিন্তু সেরকম ব্যথাও থাকেনি। তো যাই হোক, এটা একটা ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও অনেক ঘটনা আছে আমার জীবনে। তো আমাদের কিছু কিছু কাজ আমরা যে করি, আমরা যে ঠাকুরকে নিয়ে চলি, আমরা যে আনন্দ উপভোগ করি, এটা আপনারা না এলে, না এই কাজ করলে বুঝতে পারবেন না। একসঙ্গে আমাদেরকে এই কাজ করতে হবে। আরেকটা আমি ঘটনা বলি, যেটা আমার সাথে ঠাকুরের দয়ার একটা ঘটনা। আমি তোমাদেরকে আরেকটা ঘটনা শেয়ার করছি, আমার ছেলের জীবনের ঘটনা। আমার ছেলেকে নাক, কান, গলা 3টে অপারেশন হওয়ার জন্য এখানকার ডাক্তার বলেছিল ইমিডিয়েট অপারেশন করতে হবে। তো আমি এখান থেকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাই ব্যাঙ্গালোর। তো ওখানের ডাক্তারও একই কথা বলল যে অপারেশন ইমিডিয়েট করতে হবে। আমার ছেলে 7 বছরের ছেলে। তখন আমাদের চিন্তা হয় এইটুকু বাচ্চা অপারেশন করতে হবে, ঠিক আছে ঠাকুর তুমি যা চাও তাই হবে। তো আমরা কিছু কাজ করার আগে দাদার কাছে আশীর্বাদ নিই। তো সেই আশীর্বাদটুকু আমি কিন্তু নিতে যেতে সময় পাইনি, ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করছি। আমার ছেলেটা অপারেশন থিয়েটারে প্রথম যাওয়ার সময় ঘুমিয়ে পড়ে। শুধু একটা কথাই ভাবছি, জানেন তো, সন্তান করলে সন্তান ফল পাবে, মা করলে মা ফল পাবে, স্বামী করলে স্বামী ফল পাবে। যে স্ত্রী করছে বলে সেই ফল স্বামী পাবে সেটা কিন্তু নয়। প্রত্যেকটা মানুষকে ঠাকুরের কাজ করতে হবে, প্রত্যেকটা মানুষকে ঠাকুরের জন্য করতে হবে, তবে কিন্তু সেই ফল সে পাবে। তো তারপরে আমার ছেলেটা যখন ঘুমিয়ে গেল, আমার তখন কিন্তু চিন্তা হয়েছিল যে আমার ছেলেটা ঘুমিয়ে গেল, নাম করে করে ঢুকলো না। তারপরে ছেলেটাকে অপারেশন থিয়েটারে ঢুকালো 1টার সময়। তো ছেলেটাকে বের করলো 4:30। বললো, ডক্টর বলল যে ও কাঁদতে পারে। তো আমি সামনে ছিলাম। সেটা যখন কেঁদে উঠলো, হঠাৎ করে তার মুখ দিয়ে আর নাক দিয়ে ব্লাড মানে প্লেটের পর প্লেট ব্লাড, 4-5 প্লেট ব্লাড বেরিয়েছে। তখন আমার হাজব্যান্ড সেই প্লেট ধরে দাঁড়িয়ে আছে। আর আমাদের তখন কি একটা মা যখন দেখে তার ছেলের মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে, তখন মায়েরাই বুঝতে পারছেন সেই মায়ের কি অবস্থা। তখন আমি ঠাকুরকে বলছি, ঠাকুর তোমার যদি মনে হয় আমার ছেলে তোমার কাছে যে মঙ্গল হবে, তাহলে তুমি তাকে নিয়ে নিতে পারো। আর তোমার যদি মনে হয় সে আমার কাছে থাকলে, এখনও সে তোমার কাজ শুরু করেনি, সে তোমার কাজ করতে চাইছে, কিন্তু যদি সেটা তোমার মনে হয় তাহলে তুমি আমাকে ফিরিয়ে দাও, সবই তোমার ইচ্ছা। করে আমি দেখে ডক্টর, সিস্টার সবাই টেনশন করছে যে একটা বাচ্চা আবার অপারেশন থিয়েটারে ঢুকাতে হবে। ওখানে যে সবাইকে ফোন করে দিলাম, মাকে, বাবাকে, যে যেখানে যেথায় গুরু ভাইরা আছে সবাইকে বলো মা আমার ছেলের জন্য একটু প্রার্থনা করতে ঠাকুরের কাছে। তো সবাইকে আমি ওখানে বসে নাম করতে শুরু করি। আমার হাজব্যান্ড নাম করে। সন্তানকে অপারেশন থিয়েটারে ঢোকার আগে আমি বলে দিই, বাবা তুই শুধু ভাব তোর সাথে অবিন দাদা সঙ্গে আছেন, তুই ভাব ঠাকুর তোর সাথে সঙ্গে আছেন, আর নাম করতে করতে ঢুকবি, কোনো দিকে তাকাবি না, চোখটা মুজে দে আর নাম করতে থাক। তো সেই আমার সন্তান তখন নাম করতে করতে ঢুকেছিল। ঢোকার পরে যে তার সাথে কি ঘটেছে, কিভাবে তার সে শুধু একটা জিনিসই দেখেছে, সে অবিন দাদার সঙ্গে ফুটবল খেলাচ্ছে। তো দ্বিতীয়বার যখন তার জ্ঞান ফেরে, আমার কোলে মাথাটা খুলতেই জ্ঞানটা আসার সঙ্গে সঙ্গে বলছে, মাম্মাম অবিন দাদা কোথায় গেল, কোথায় গেল মাম্মাম অবিন দাদা, আমার সাথে আর তো ফুটবল খেলছে না, ও মাম্মাম বলো না বলো না, কাঁদতে যাচ্ছে। সেই সময় বলছে, বাবা অবিন দাদা তোর সঙ্গেই আছে, তুই কোনো চিন্তা করিস না।
তো সেই হচ্ছে আমার ঘটনা। তারপর যখন আমি কলকাতায় এসেছি, অবিন দাদা যখন এসেছিলেন, তো আমি গিয়েছিলাম আমার সন্তানকে নিয়ে। তো আমার সন্তান সে ভিড়ের মাঝখান দিয়েও ঠিক চলে যায় তার কাছে, ওনার কাছে যে ওনাকে বলার জন্য গিয়েছিল। তো যে আমার সন্তান যে ওনার কাছে বলেন, আমার মাম্মাম না আমাকে পড়তে বসেই শুধু মারে। তো অবিন দাদা আমার কাছে এলেন, তো আমার সাথে কথা বললেন। তো তারপরে আমার হাজবেন্ড বলতে যাচ্ছে তখনই যে মানে যেই স্বপ্নটাও দেখেছিল, কিন্তু কিছুই বলতে হলো না। অবিন দাদা নিজেই বলছে, কী রে দেওঘর যাচ্ছি, হ্যাঁ তো আবার সেই খেলা হবে, হ্যাঁ টপ সিক্রেট তোর আর আমার মধ্যে। তো বুঝতে পারছেন তো মানে ওনারা কেমন অন্তর্যামী, ওনারা সব জানেন। আর আমার সন্তান সেই কথা এখনো পর্যন্ত বলে যায় যে মা ওটা আমার আর অবিন দাদার টপ সিক্রেট, তুমি যেন কাউকে বলে দিও না। কিন্তু তাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আজকে আমার জীবনের ঠাকুরের দয়ার ঘটনা। তো ঠাকুর যে আমাদের সঙ্গে সব সময় থাকেন, এখনও সব সময় আছেন, এটা আপনারা যদি না করেন কিছুতেই বুঝতে পারবেন না। আগে করতে হবে, ঠাকুরকে ভালোবাসতে হবে, ভালোবেসে ঠাকুরের দয়া উপভোগ করতে হবে। ঠাকুর সব সময় আমাদের পাশে থাকেন, শুধু আমরা বুঝতে পারি না, তাকে ধরে নিতে হবে। দেখুন, আসুন আমরা সবাই এগিয়ে চলি। দেখবেন যেভাবে আমার জীবনে অনেক দয়ার ঘটনা আছে, আমি হয়তো বললে অনেক টাইম লেগে যাবে, তা আমি তো সব ঘটনা আপনাদেরকে বলতে পারবো না। যতটুকু আমার জীবনের ঘটনা শেয়ার করা দরকার ছিল আমি করলাম। কিন্তু আপনারা আসুন, দেখবেন ঠাকুরের কাছে এসে আপনারা কত কি পাচ্ছেন, ঠাকুর যে আমাদেরকে কীভাবে দয়া করেন সেটা আপনারা বুঝতে পারবেন। জয় গুরু সকলকে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।